বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থান পর্ব হচ্ছে মানব পাচার, অভিবাসী, চোরাচালান প্রতিরোধে। এখানে শুরুতে আমরা হেডলাইনে যেটা দেখবো, মানব পাচার। আগে কিন্তু মানব পাচার ছিল, এবং মানব পাচার সেখানে 5 ধারা পড়েছিলাম আমরা। এখন সরি, মানব পাচার 3 ধারা পড়েছিলাম। মানব পাচারের সঙ্গে এখন 5 ধারা মেবি। আচ্ছা। আর এখানে অ্যাড হয়েছে অভিবাসী, অভিবাসী ও চোরাচালান। এই অভিবাসীটা কি এটা আমরা দেখবো, মানব পাচার কি এটা দেখবো। 2026 সবাই একটু মনোযোগ দিন, প্রথম দিকে একটু মনোযোগ দিন, তাহলে মোটামুটি আপনাদের এই পুরো আইনটাই শেষ হয়ে যাবে। এবং এখান থেকে প্রশ্ন থাকবে, এবং যেগুলো গুরুত্বপূর্ণ হলে সেগুলো উপস্থাপন করছে। তো এখান থেকে আপনারা নোট নেন সবাই। এখানে এমসিকিউর জন্য এখানে মোটামুটি এই 24টা থেকে আমি আবার 50টা এমসিকিউ তৈরি করছি, একেবারে নিচের দিকে এই 50টা এমসিকিউ। এগুলো আমরা এখন প্র্যাকটিস করে ফেলবো। এবং আপনাদের এই একটু খেয়াল রাখবেন, আমি ফেসবুকে যারা আমার সাথে কানেক্টেড রয়েছেন তারা মোটামুটি অনেকটাই এমসিকিউ হয়ে যায়, নতুন এমসিকিউ গুলো। তো আমরা এখানে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন 2026-এ আমরা 2 ধারায় প্রায় 24টি সংখ্যা পাবো। এখানে যদি আমরা রিটেনের যদি চিন্তা করি, এখান থেকে রিটেনের কোনো এমসিকিউ আছে কিনা যদি ওরকম চিন্তা করি, আমি এখানে নেওয়ার মতো একটা পাইনি। এক কথায় শুধু শোষণটা, এটাও রিটেন শোষণ, শোষণকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এরকম আসার কোনো অপশন নাই। সংঘবদ্ধ অপরাধী চক্র কি, এটা একটা অপশন আছে 23 সংঘবদ্ধ অপরাধী চক্র কি। আর সার্বিটিটিউড, যেটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট না, তবে এখানে 23টা একটু ইম্পর্টেন্ট লাগলো। সরকারি কর্মচারী, এগুলি প্যানেল কোডের প্রশ্ন। সক্রিয় অনুসন্ধান, এটা হচ্ছে দরকার নেই। শোষণ 220, শিশু 18 বছর, এগুলি রিটার্নে কিছু না। ভিকটিম, রিটার্নে কিছু না। ব্যক্তি, বল প্রয়োগ, বল প্রয়োগটা প্যানেল কোডের সাথে কানেক্টিভিটি লাগবে না। প্রতারণামূলক ভ্রমণ দলিল, যেটা হচ্ছে আমরা ওইটাও নিতে পারি 214। প্রতারণা, এটাও প্যানেল কোডের সম্পৃক্ত, এবং কন্ট্রাক্ট অ্যাক্টের সাথেও সম্পৃক্ত। পতিতালয়, নবজাতক, ট্রাইব্যুনাল, এক কথায় হচ্ছে এইগুলা হচ্ছে 2 ধারা যে সংজ্ঞাগুলো আসছে এখানে সবগুলাই হচ্ছে প্যানেল কোডের সাথে ম্যাক্সিমাম না হলেও প্যানেল কোডের সম্পর্কিত। তবে এগুলো আমরা রিডিং পরে যাব, এটা হলো মূল কথা। সবাই একটু মনোযোগ দেন। একেবারে শর্ট করে দিছি, আপনারা এই পিডিএফটা দিয়ে দেবেন একেবারে শর্ট করে। বইয়ে যেভাবে আছে তার চেয়ে একটু শর্ট করে দেওয়া আছে, বইয়ে একটু কঠিন করা আছে। তো আমরা এগুলো সংগ্রহ লাগবে, আমরা একটু দেখে নিই। 2-এর 1 অপহরণ অ্যাবডাকশন, যেটা আমরা প্যানেল কোড 362 করেছি। মনোযোগ দেন, পরীক্ষা যদি এমসিকিউ আসে যে এই মানব পাচার, অভিবাসী, চোরাচালান প্রতিরোধ 2026-এর অপহরণ প্যানেল কোডের কোন ধারার সাথে অন্তর্ভুক্ত, অলরেডি আপনাদের ফেসবুকে আপনারা দিচ্ছি, অনেকে লিখতে পারছেন। বুঝতে পারছেন, প্রশ্নগুলো চিন্তা করবেন একবার রিডিং। এখন তো পরীক্ষা চলে আসছে, এখন কালকে থেকে আমরা কোন ধরনের, আমরা আজকে গতকাল আমরা পিআরবি আমরা 350 শেষ করে দিছি। এখন ওখান থেকে আমরা পিএপি থেকে 30টা প্রশ্ন, আমরা 30-32টা প্রশ্ন সিলেক্ট করছি, ওগুলো পরে চলে যাবো। আর এখন রিডিং করার সময় নেই, যে তাদের সময় 1.5 মাস সময় আছে। আমরা এখন অন্যদিকে হাঁটবো না, শুধু রিটেন এবং এমসিকিউ প্রস্তুতি নিব। আর এগুলো অনেকগুলো ছেড়ে যাবো, যাতে আমাদের এই বারবার ওগুলো প্র্যাকটিস করা হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমরা অপহরণ সম্পর্কে জানলাম 2-এর 1-এ। এটা বলছে যে ভয়ভীতি, অপহরণটা বলছে ভয়ভীতি বা বল প্রয়োগে কোনো ব্যক্তিকে শোষণের উদ্দেশ্যে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যেতে, অভিবাসন করতে বাধ্য করা হয়, এটা মাইগ্রেট করতে। দেখেন এখানে আপনারা এই একটা সংজ্ঞার ভিতরে কতগুলো শব্দ আছে। এখানে শোষণ, শোষণ একটা কথা রয়েছে, এই শোষণ সম্পর্কে আমরা নিচের দিকে পড়বো। এবং এখানে অভিবাসন বলতে কিছু মাইগ্রেট সম্পর্কে এখানে আমরা এখানে আলাদাভাবে পড়বো। যার ফলে আবার প্যানেল কোডের সাথে অন্তর্ভুক্ত করে দিয়েছে 362। বুঝতে পারছেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতি 2026 সাথে এখানে প্যানেল কোডের কানেক্টিভিটি অন্তর্ভুক্ত করছে। তাহলে আমরা কি বলতে পারি, অপহরণ বলতে বুঝি ভয়ভীতি বা বল প্রয়োগ, একটা ভয়ভীতি, হুমকি, যেটা আমরা 506, যেটা সাজা পেয়েছি 503-এর কথা বলেছে প্যানেল কোডের। আর বল প্রয়োগ করেছে কত, বল প্রয়োগ কত করছে আমরা 348, 49, 49 প্যানেল কোডে কত বল প্রয়োগ। 349 বল প্রয়োগ। 349। হ্যাঁ, গুড। শাস্তি হচ্ছে 50, 51, 52 অনুযায়ী সিরিয়াল শাস্তির কথা বলছে। তাহলে যে কোনো ব্যক্তিকে এই শোষণের উদ্দেশ্যে, এক্সপ্লয়টেশন, শোষণটা হচ্ছে এক্সপ্লয়টেশন, বাংলাদেশের বাইরে, এই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে যেতে যদি অভিবাসন করতে বাধ্য করা হয়, সেটাই হচ্ছে অপহরণ। অবৈধ প্রবেশ, ইলিগেল এন্ট্রি, এটাও 2-এ বলছে। ইলিগেল এন্ট্রিটা কি, মানে অবৈধভাবে প্রবেশ করতেছে। বৈধ প্রবেশ তো লিগেল এন্ট্রি, যে কোনো ভাবে বা আপনি পাসপোর্ট করে যদি কোনো আইনানুগ শর্ত পূরণ করে যদি আপনি কোনো দেশের রাষ্ট্রের সীমান্ত অতিক্রম করেন, সেটাই হচ্ছে লিগেল এন্ট্রি। বাট এটাকে যদি আপনি বিপরীত করে দেন, যে নির্ধারিত বৈধ বন্দর
বা স্থান ছাড়া অথবা প্রয়োজনীয় আইনত যে শর্তগুলো রয়েছে এগুলো যদি পূরণ না করে রাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। যেমন আমরা দেখি লিবিয়া বা অন্যান্য রাশিয়া বা অন্যান্য কান্ট্রিগুলোতে বিভিন্ন যে ইতালি এগুলোতে বিভিন্ন যে সাগর মহাসাগরের মাধ্যমে যেগুলা বিভিন্ন দালালের মাধ্যমে যাচ্ছে, এগুলো হচ্ছে কি, এগুলো কি লিগেল? এগুলো হচ্ছে ইলিগেল এন্ট্রি। আর লিগেল ভাবে যেতে হলে অবশ্যই এয়ারপোর্ট বা বন্দর মাধ্যমে যায়, কিন্তু বন্দর এবং যে নির্দিষ্ট যে স্থান ছাড়া যদি কোনোভাবেই শর্ত পূরণ না করে আইনানুগ ভাবে, সেটা কি হবে? রাষ্ট্রের সীমান্ত প্রবেশ প্রবেশ করাকে অবৈধ প্রবেশ বলে গণ্য হবে। অবিবাহ সরি অভিবাসী। এই অভিবাসী মাইগ্রেন্ট যেটা বললাম, এই অভিবাসীটা আমরা একটু আগে দেখলাম একের শুরুতেই দুই এক, যেটা হচ্ছে আমরা অপহরণের ক্ষেত্রে পাইলাম। অভিবাসীটা কি? মাইগ্রেন্টটা হচ্ছে মাইগ্রেন্ট ইমিগ্রেন্ট বলে না, আমরা পাই না? ইমিগ্রেশন মাইগ্রেশন, মাইগ্রেশন আর ইমিগ্রেশন। আচ্ছা, যে ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে যায় অথবা যার উদ্দেশ্যে কোনো কার্যক্রম, অর্থাৎ যে ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে যায়, এক দেশ থেকে অন্য দেশে, সেটা হচ্ছে কোনো কার্যকর, সেটা মাইগ্রেন্ট। আচ্ছা, আশ্রয় কেন্দ্র 2-4। আশ্রয় কেন্দ্রটা এটা আমি বললাম যে জেলখানা ছাড়া এমন প্রতিষ্ঠান যেখানে আশ্রয় কেন্দ্র, এখানে কাকে কাকে, যেখানে ভিকটিম রে মানব পাচারের শিরাকার উদ্ধারকৃত ব্যক্তি আশ্রয় গ্রহণ পুনর্বাসন। আমি একটা প্রশ্ন করছি আজকে আপনাদের এই ফেসবুকে, দেখেন সবাই লেখছে খ, মানে সবাই বুধায় আর কিছু না, মানে যে খ লেখছে ওই খর পিছনে সবাই মনে হচ্ছে খ লেখছে। আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্য কি? সবাই লেখছে অভিযুক্তকে শাস্তি দেওয়া। আরে আশ্রয় কেন্দ্র কি অভিযুক্তকে শাস্তি দেওয়ার কি কাজ? আশ্রয় কেন্দ্র তো সেটা হচ্ছে একটা শেল্টার প্লেস, যেটা হচ্ছে জেলখানা ছাড়া বলছে এমন প্রতিষ্ঠান যেখানে মানব পাচারে যারা এর সাথে কানেক্টিভিটি থাকবে তারা চোরাচালানের শিকার উদ্ধারকৃত ব্যক্তিকে আশ্রয় দিবে, গ্রহণ ও পুনর্বাসন করবে, এটা উদ্দেশ্য হয়। লেখছে সবাই খ মারতেছে উত্তর, দেখেন ম্যাক্সিমাম খ দিচ্ছে। কেন দিচ্ছে? না বুঝে উত্তর দেন, পড়াশোনা করে নাই। এখন হচ্ছে 2-5 আশ্রয় দা লুকিং বা লুকিয়ে রাখা। এই কথাগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সামনে যেগুলো আসবে এগুলো মোটামুটি আপনারা পড়তে ভালো লাগবে। এই জন্য এই সংজ্ঞাগুলো নতুন ভাবে ডিজাইন করছে, এগুলো পড়তে হবে। বোঝা যাচ্ছে আশ্রয় দেওয়া, এই প্যানেল করে অনেক জায়গায় আশ্রয় দেওয়ার কথা বলা রয়েছে, আমরা পড়েছি, আশ্রয় দান সম্পর্কে পড়েছি। লুকিয়ে রাখা হারবরিং যেটা আমরা বলি, যে কোনো ব্যক্তিকে আশ্রয় বা মানব পাচার, এখানে সবকিছুই হচ্ছে এই মানব পাচার অভিবাসন চোরাচালানের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে লুকানো, আশ্রয় অথবা অন্যভাবে কোনো এইড করা বা সহায়তা করা, বা পেনাল কোডের 52 ক বা অন্তর্ভুক্ত, এই যেটা বললাম আর কি, দেখছেন? বলতে বলতে এবার নিচে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে 2-5। এখন আসো ঋণ দাসত্ব। ঋণ দাসত্বটা কি? যেটা হচ্ছে ডেপ বন্ডেজ, যেটা হচ্ছে এই যে ঋণ দাসত্ব তো হচ্ছে খেয়াল রাখবেন আপনারা যে ঋণের জামানত হিসেবে কোনো ব্যক্তিকে শ্রম সেবা, যেমন আমি ঋণ দাসত্ব মুক্ত হতে যাবো, ঋণ দাসত্বকে বাধ্য করতেছে যে আপনি আমার 10,000 টাকা পান, তুই ঋণ দাসত্বে থাকবি, এরকম যে শ্রম বা সেবা দিতে বাধ্য হওয়া। কিন্তু সেই শ্রমের মূল্য ঋণ পরিশোধ হিসেবে গণ্য না হওয়া বা অনির্দিষ্ট শ্রম, মানে আপনাকে ঋণ দাসত্ব মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য চলতেই থাকবে, শ্রম দিতেই, তুই খাটতেই থাকবি, বলে না এরকম। জবরদস্তি ঋণ দাসত্ব করা, 2-7 জবরদস্তিমূলক শ্রম ও সেবা, যে এই যে জবরদস্তিমূলক, আমরা অনেক সময় জোর জবর করে না, বলে না, জবরদস্তি করা শ্রম বা সেবা, জীবনের যে স্বাধীনতা, জীবন, আমার অধিকার, আমার সম্পত্তি, আমার সুনাম, এগুলো যদি কাউকে যদি আমাকে ক্ষতির হুমকি দেখে আমাকে ইচ্ছাকৃত ভাবে কোনো জবরদস্তি বলে সেবা গ্রহণ করে থাকে, এরকম হবে। ট্রাইব্যুনাল হচ্ছে এখানে আমরা যে 36 ধারাটা পাবো, মানব পাচার, অভিবাসী, চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল ঘটনার কথা বলেছে, এটা দরকার নেই। দাসত্ব, স্লেভারি, স্লেভারিটা হচ্ছে কোনো ব্যক্তি, দাসত্ব হচ্ছে কোনো ব্যক্তিকে 2-9 বলছে যে এমন ভাবে নিয়ন্ত্রণ ভাবে তাকে ব্যবহার করে যেন সে অন্য ব্যক্তির সম্পত্তি, মানে দাসত্ব। স্লেভারি বলছে একদম ক্লিয়ার, আপনার মেন মধ্যে একটু ঘুরাইছে, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। কোনো ব্যক্তিকে এমন ভাবে নিয়ন্ত্রণ করে ব্যবহার করে মনে হয় যেন অন্য ব্যক্তির সম্পত্তি, এক কথা দাসত্ব খাটা। নবজাতক, এটা এমসিকিউ, এটা এমসিকিউ পরীক্ষা আসবে যে নবজাতক কি, কত বছর বয়সে নবজাতক শিশু বলা হয়? অনূর্ধ্ব 40 দিনের বয়সের শিশু, 40 দিন বয়সের শিশুকে নবজাতক বলা হয়। পতিতাবৃত্তি যেটা আমরা পাবো সামনে গিয়ে, পতিতাবৃত্তি 11 পতিতাবৃত্তিটা কি? যে পতিতাবৃত্তিটা, এটা হচ্ছে আগের সময় ওই 290 বা আমরা মানব পাচার যেটা দেখেছি, এখানেও কিছু সংশোধন আসছে যে কোন একটা বাসা বাড়িতে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো বাণিজ্য উদ্দেশ্যে অর্থ নেওয়ার জন্য বা সুবিধাজনক ব্যক্তিকে কাজে লাগানো, মহিলাকে যৌন শোষণ করা, এটা হচ্ছে সেক্স এক্সপ্লয়টেশন, যেটা বলা হয়।
আর পতিতালয়টা কি 2-12, ওই পতিতালয় বলতে বোঝাচ্ছে যে কোনো ওই যে মানে পতিতাবৃত্তি পরিচালনা করার জন্যই বাড়ি বাড়ি হতে পারে, যানবাহন হতে পারে, কোনো এক স্থান বা স্থাপনা হতে পারে। জাস্ট এগুলি যায় পতিতাবৃত্তি একদিকে পতিতাবৃত্তি ব্যক্তির কথা বলছে, আর পতিতালয় মানে কোনো প্রতিষ্ঠান স্থান স্থান কথা বলেছে, এগুলি একটু খেয়াল রাখবেন। প্রতারণা প্রতারণা সম্পর্কে বলা হচ্ছে 2-13, এগুলো রিডিং নিচ্ছি, এগুলো লাগবে কাজ। আজকে আমাদের এই আইনটি শেষ করে দিচ্ছি, এই জন্য একটু সময় নিব, সবাই একটু চুপচাপ থাকবে। প্রতারণা, আমরা এই প্রতারণা শব্দটাও কিন্তু পেনাল কোড আমরা পেয়েছি, এবং কন্ট্রাক্ট অ্যাক্ট, এখানে 1872 সালে একটা কন্ট্রাক্ট অ্যাক্টেও এই কথাটা বলা রয়েছে, 17তে বলা রয়েছে যে প্রতারণা শব্দটার অর্থ হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বা দায়িত্ব জ্ঞানহীন কথা, আচরণ, চুক্তি। এই আইনে খেয়াল রাখবেন যে কাউকে যখন কোনো একটা প্রলোভন দেখায়, কোনো একটা দলিল ছাড়া বা দলিল ভুয়া দলিল করে বা কোনো একটা কন্ট্রাক্ট করে লোকগুলো নিয়ে নিবে যে লিবিয়া পাঠাবো, মাত্র 2 লাখ টাকা দিলে হবে। বিভিন্ন দালালের মধ্যে প্রতারিত হয়। তো এটা একটা প্রতারণা, যে ইচ্ছাকৃত ভাবে যে কাজটা করতেছে আসলে তার দায়িত্ব জ্ঞানহীন কোনো কিছু থাকে না। যেমন আমরা অনেক সময় ফেসবুকে দেখি যে যে কোকিলের গল্প শুনি, অনেক সময় যে দালালের গল্পগুলা বিভিন্ন ভাইরাল হয় ভিডিও গুলো, যে বিভিন্ন ধরনের আমরা দেখি। তো এখানে কথা হচ্ছে যে তার আচরণ, চুক্তি, দলিলের মাধ্যমে কাউকে প্রতারিত, যে কেউ প্রতারিত হতে পারে, প্রলুব্ধ করতে পারে, ভুল পথে পরিচালিত করতে পারে। এখন এখন এই প্রতারণা যদি 2013 হয়, তাহলে 2014-তে বলছে যে এই প্রতারণামূলক ভ্রমণ দলিল কি। পরীক্ষা এটা ইম্পর্টেন্ট, 2014টা, যে প্রতারণামূলক ভ্রমণ দলিলটা কি। যে দলিল অনুমোদিত ব্যক্তি সংস্থা ছাড়া অন্যের মাধ্যমে জাল করা, গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করা। এখন এই যে মোটামুটি ভ্রমণ দলিল, যেটা আমরা যেগুলো পাসপোর্ট, টুরিস্ট ভিসা বা যেগুলো যে পরিচয়গুলো পাবো, কিন্তু বলা রয়েছে যে অনুমোদিত ব্যক্তি বা সংস্থা ছাড়া, যে সকল থেকে ও অ্যাপ্রুভ বা পারমিশন বা অ্যালাউ করে, এগুলো ছাড়া কোনো দলিল যদি জাল করে, গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে, মিথ্যা তথ্য দেয়, জোর অসৎ উপায়ে কোনো বেআইনিভাবে সংগ্রহ করে, অথবা বৈধ মালিক ছাড়া অন্য কেউ ব্যবহার করেছে, যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে গলাকাটা ভিসা আমরা বলি। এখন আমি আমার এটা ব্যবহার করার বৈধতা রয়েছে, কিন্তু আরেকজন ইউজ করতেছে, এটা এই ভ্রমণাত্মক ভ্রমণ হিসেবে দলিল হিসেবে পরিচয়। 2015 ফোর্স, যেটা হচ্ছে আমরা প্যানেলগুলোর সাথেও কানেক্টিভিটি, এই শক্তি প্রয়োগ, ভয়ভীতি, মানসিক চাপ, ক্ষতি, আটকের হুমকি দিয়ে বেআইনি কাজ করতে বা আইনানুগ কাজ করতে বিরত থাকতে বাধ্য করে বল প্রয়োগ। ব্যক্তি দরকার নাই, ব্যক্তিটা হচ্ছে এর সাথে কানেক্ট হচ্ছে কোম্পানি, অংশীদারি, কারবার, ফার্ম, সমিতির সঙ্গে। ভিকটিম ভেরি ইম্পর্টেন্ট, 2017 ভিকটিম। একটা আইনেই বলছে যে মানব পাচার অভিবাসী চোরাচালান 2026-এর ভিকটিম কি। ভিকটিম হচ্ছে যে মানব পাচার ও অভিবাসী চোরাচালান শিকারে যিনি শিকার হবেন তার আইনগত অভিভাবক উত্তরাধিকারী। মারাত্মক জখম সম্পর্কে এখানে বলছে 2018, যেটা হচ্ছে আমরা গ্রিভিয়াস হার্ট সম্পর্কে জানি, প্যানেল করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এবার, যে গ্রিভিয়াস হার্ট কোনগুলো, কোন কোন বিষয়ে গ্রিভিয়াস হার্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যানেল করে 320, শিশু, যেটা হচ্ছে আমরা নবজাতক করেছে 40 দিন, এখানে 18 বছরের নিম্নে যে কোনো ব্যক্তি, 18 বছরের নিম্ন, যেটা হচ্ছে শিশু আইন, তাই বলছে যে 18 বছর পর্যন্ত। তাহলে এখানে শিশু হচ্ছে 18 বছর নিম্ন কোনো ব্যক্তি। আচ্ছা, ব্যক্তি কেন বলছে কেউ বলতে পারেন, এখানে শিশুতে যে ব্যক্তি কেন বললো, কেউ বলতে পারেন শিশু কেন ব্যক্তি ব্যক্তি বলতে বললো? যে স্যার কোনো সত্তাকে নারী পুরুষ সবাইকে বোঝায় স্যার। গুড, এটা কোথায় বলা হয়েছে এই কথাটা, ব্যক্তির কথাটা প্যানেল করে, তাই না? দ্বন্দ্ববিধিতে বলা হয়েছে স্যার। ভেরি গুড, পেনালগুলোতে আছে স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। মোটামুটি পড়াশোনা হচ্ছে, যদিও পরীক্ষা আসবে না, কিন্তু এই এমসিকিউটা। এখন এক্সপ্লয়টেশনটা দেখবো আমরা, শোষণ, এটা একটু ইম্পর্টেন্ট। আমরা 3-4টা এখানে সংজ্ঞা দেখবো, 4টা না 5, 4টা সংজ্ঞা দেখবো, সমস্যা নেই। দেখে এক্সপ্লয়টেশনটা কি। এক্সপ্লয়টেশনটা হচ্ছে আমরা প্রথম প্রথম যেটা হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনটা হচ্ছে যেটা পতিতাবৃত্তি। পর্নোগ্রাফি এর অন্তর্ভুক্ত হবে, জবরদস্তিমূলক শ্রম অন্তর্ভুক্ত হবে, পরীক্ষা আসতে পারে এমসিকিউ বা রিটেন। ঋণ দাসত্ব আসতে পারে, দাসত্ব আসতে পারে, গৃহস্থালী সার্ভিস হতে পারে, অথবা প্রতারণামূলক বিবাহ হতে পারে, এটাও একটা কিন্তু এক্সপ্লয়টেশন করা। জোরপূর্বক বিনোদন ব্যবসায় হতে পারে, ভিক্ষাবৃত্তি, এই যে আমরা শিশু আইনে যে ভিক্ষাবৃত্তি এবং নারী শিশুদের ভিক্ষাবৃত্তি করার যে বিষয় করেছি, এই ভিক্ষাবৃত্তিটা কিন্তু একটা এক্সপ্লয়টেশন। অঙ্গ প্রত্যঙ্গ অপসারণ হতে পারে, এই যে অঙ্গ প্রত্যঙ্গ অপসারণও কিন্তু এটা এক্সপ্লয়টেশন অন্তর্ভুক্ত। অপরাধে বাধ্য করা, যে কোনো একটা কাজে তাকে বাধ্য করতে, সেটা এক্সপ্লয়টেশন হতে পারে। কোনো কাউকে আটক রেখে, যেটা আমরা নারী শিশু আমরা 10 দ্বারা পড়েছি, সরি 7 দ্বারা পড়েছি, অপহরণ, কাউকে মুক্তিপণ দাবি করতেছে। আবার প্যারাল করে যে চাঁদাবাজি করতে কাউকে আটক রাখে, সেটা 300, আমরা 83, 85 পেয়ে পাচ্ছি বা 84। অসৎ উদ্দেশ্যে দত্তক গ্রহণের মাধ্যমে, কারো কাউকে যদি কাউকে অসৎ উদ্দেশ্যে দত্তক গ্রহণের মাধ্যমে শোষণ করে, এইগুলা হতে পারে। পরীক্ষা আসতে পারে যে নিম্নবর্ণীয় শোষণের অন্তর্ভুক্ত কোনটি, অথবা শোষণের অন্তর্ভুক্ত নয় কোনটি, এই জন্য রিডিং করতে, কিছু কিছু জায়গায় রিডিং করতে হবে। সক্রিয় অনুসন্ধান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা রিটার্ন হিসেবে পড়বো, যেটা হচ্ছে আমরা 21, যদিও এখানে 21, এখন আমরা রিটার্নে আলাদা একটা প্রশ্ন রয়েছে।
অর্থাৎ প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি। প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারিটি একটু খেয়াল রাখবেন, যখন আমরা যা পাবো যে প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারির ভিতরে কথা বলা রয়েছে, যে প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারিটা হচ্ছে যে কোনো একটা ট্রাইব্যুনাল কি করবে, ট্রাইব্যুনাল আদেশ দিবে যে কোনো একটা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কোনো আইন বা প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী সংস্থা এনজিও উৎস তথ্য সংগ্রহ করবে। অর্থাৎ প্রোঅ্যাক্টিভ একটা ইনকোয়ারি তৈরি করবে, যে এই ধরনের যে মানব পাচারে যারা ভিকটিম হয়েছে চিহ্নিত করবেন, তল্লাশি করবেন, এই একটা অনুসন্ধান প্রতিবেদনের কথা বলা রয়েছে। এটা আমরা সামনে যে দেখবো 2022 সরকারি কর্মচারী, যেটা হচ্ছে আমরা প্যানেল কোডের 21 সাথে কানেকশন রয়েছে, এবং সংবিধানের 152 অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তি যিনি এই আইনের অধীনে দায়িত্ব পালন। আমি সবসময় বলছি যে আইনগুলো একেবারেই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে সরকারি কর্মচারী কিন্তু আপনাদের সাজেশন দিচ্ছি, দেখেন এখানেও কিন্তু তারা সরকারি কর্মচারীকে নিয়ে আসা হয়েছে। তাহলে সংবিধানের মতো 152 অনুযায়ী প্রজাতন্ত্রে যারা কর্মে নিযুক্ত, আমরা যিনি এই আইনের অধীনে তার দায়িত্ব, যারা এই আইনে যারা দায়িত্ব পালন করতে পারবে তারা হচ্ছে কিন্তু এখানে সরকারি কর্মচারী। এটা প্যানেল কোড ইম্পর্টেন্ট, এখানে দিচ্ছে। সংঘবদ্ধ অপরাধ চক্র, এটা একটু পড়বেন 23/2/23, যে সংঘবদ্ধ চক্রটা কি, যে জাতীয়তা বা কোনো অবস্থা নির্বিশেষে দুই বা ততোধিক ব্যক্তির কাঠামোগত সংগঠন, ভেরি ইম্পর্টেন্ট, যে সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য কতজন, দুইজন। কিভাবে? দুই বা ততোধিক, শুধু দুইজন, দুই বা ততোধিক, এটা দিয়ে কোন ব্যক্তির কাঠামোগত সংগঠন যা নির্দিষ্ট সময় সক্রিয় থেকে এই আইনের উপর সংগঠনের উদ্দেশ্যে একত্রে কাজ করে। সে খেয়াল রাখবেন, এই সংঘবদ্ধ অপরাধ চক্রটা হচ্ছে মানব পাচার অভিবাসী চূড়ান্ত 2026-2023 বিধান মতে দুই বা তারা কি করবে, জাতীয় বা অবস্থান করে দুই বা ততোধিক ব্যক্তির সাংগঠনিক কোন সংগঠন যা নির্দিষ্ট সক্রিয় অবস্থান থেকে এই আইনের অধীনে সংগঠন কি করবে, অপরাধ করার উদ্দেশ্যে কাজ করবে। এটা একটি ইম্পর্টেন্ট। আর সার্ভিস ডিজিও যেটা হচ্ছে বললাম, যে যখন কোনো সার্ভিস ডিজিট করা হবে কাউকে, যে যে কোনো কাজকে বাধ্য করা হবে বা জবরদস্ত কোনো শর্ত, যেখান থেকে সংশ্লিষ্ট ব্যক্তি মুক্ত হতে বা শর্ত পূরণ করতে পারে না, মানে কোনো যখন একবার সে কাজ করে, যেমন সেখান থেকে সে বাড়ি বের হতে পারে না, তাকে বাধ্য করে, সার্ভিস ডিজিট করতে বাধ্য করে। তাহলে আমি একটু আপনাদের একটু এই 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 মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ 2026 থেকে একটু সাজেশন দিচ্ছি, যে কোনগুলো পড়বেন। 2-1 অপহরণ পড়বেন, অবৈধ প্রবেশ 2টা পড়বেন, 3 অভিবাসী পড়বেন, তারপর হচ্ছে এদিকে আর দরকার নাই, 10 নবজাতক পড়বেন, প্রতারণা 2-13 পড়বেন, তারপর হচ্ছে 2-20 ভিকটিম, যেটা হচ্ছে শোষণ 2-20 পড়বেন, আর এটা হচ্ছে সক্রিয় অনুসন্ধান দরকার নাই, সেটা আরেকটা পড়বেন 2-23। সংঘবদ্ধ সংঘবদ্ধ অপরাধ চক্র, আই রিপিট করতেছে আরেকবার, যারা লিখতে পারেন না আরেকবার লিখে নেন। 2-1, 2-2, 2-3, 2-14, সরি একটু বলেছে, 2-14 লিখবেন, 2-14, 2-20, 2-23 শেষ। আচ্ছা, এখন দেখেন অপহরণ সংজ্ঞায় কোনটি গুরুত্বপূর্ণ। এখানে অপহরণ সংজ্ঞায় এখানে বলছে একটু সবাই একটু দেখা যায়, এই রাজু দেখা যায় লেখাটা, দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, একটু মনোযোগ দিন, আমি আজকে ক্লাসটা অনেক একটু লম্বা হবে, 11টাও বেজে যেতে পারে, একটু খেয়াল করবেন, শেষ করে দেবো আজকে। আর আমি বলে দিচ্ছি, আজকে থেকে আপনাদের কালকে থেকে কোনো প্যানেল কোড, সাক্ষ্য আইন, পিআরবি বা কোনো মাইনর কোনো আলোচনা হবে না। কালকে থেকে শুধু রিটেনের আর এমসিকিউ প্রস্তুতি নিব আমরা পরীক্ষার আগ পর্যন্ত, যেহেতু আমাদের খুবই সন্নিকটে। আর আলোচনা হবে না তা নয়, আমি আলোচনা করব যেমন গুরুত্বপূর্ণ ধারাগুলো যেগুলো রিটেনের মতো আসতে পারে, এটা আমার উপরে ছেড়ে দেন। যেমন সব মিলে, যেমন আমি প্রথমে বললাম পিএরবি থেকে 30-35টা ধারা নিয়ে আসবো, এগুলো বলবো, এখান থেকে কারো কোনো সমস্যা একেবারেই সময় আমি ধরবো প্রত্যেকটা, আমি নিয়ে আসবো, এখানে লিখে রাখবো 2 লিখতে পারি, 33 লিখতে পারি, হতে পারে বা কি বলে 118, এরকম আমি বলবো যে এটা কি, এর মানে কি, কে বলতে পারবে, বিস্তারিত আপনারাই বলবেন। তো একটু সবাই কালকে থেকে একটু একটু নিজে মানসিক শারীরিকভাবে একটু প্রস্তুতি নিয়ে আসেন, মাঠে যেহেতু নামবেন। তো অপহরণ সংজ্ঞায় কোনটি গুরুত্বপূর্ণ একটু ধরি, এখানে 50টা এমসিকিউ আছে, একটু দেখি অপহরণের সংজ্ঞায় কোনটি। তাহলে এখানে শুধু অর্থের বিনিময়, বল প্রয়োগ, শুধু বিদেশ যাওয়া, শিশুকে নিয়ে যাওয়া, কোনটি গুরুত্বপূর্ণ? ভয়ভীতি, এটা এই অপহরণ সংজ্ঞায় ভয়ভীতি, বল প্রয়োগটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, অপহরণ সংজ্ঞায় প্যানেল কোডের কোনটা অন্তর্ভুক্ত? প্যানেল কোডের 300, 362। গুড। অবৈধ অপ্রবেশ বলতে কি বোঝায়? অবৈধ অবৈধ প্রবেশ, বৈধ পাসপোর্টে এটা কোনো অবৈধ না। ভিসা নবায়ন, নির্ধারিত বৈধ স্থান ছাড়া অন্য স্থানের সীমান্ত, সবসময় খেয়াল রাখবেন। পরীক্ষা হলে পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক সবসময় খেয়াল রাখবেন, অবশ্যই মেন বই থেকে একের লাইন টু লাইন পরে মেন বই থেকে প্রশ্ন করবে, লাইন টু লাইন প্রশ্ন করবে, এত কোনো টেনশন দরকার নেই। যারা মেন বই পড়ে যাবেন তারাই ভালো করবেন। আরেকটা খেয়াল করবেন যে এইটাই ধরনের পরীক্ষা হলে আসছে,
এইটাই মনে করেন। আর আগামীকাল থেকে আপনাদের যে নেক্সট পরীক্ষাগুলো হবে, এই আপনারা সবাই 10 পেজ 10-15টা একটু করে নিন, যে আমার শিট ডাউনলোড দিয়ে প্রিন্ট করে আমি যে প্রশ্ন দিব আমার শিট পূরণ করে সবাই আনসার করবেন। এই 4টে এমসিকিউ 4 সেকেন্ডে পড়তে হবে, আপনার সময় নাই। অবৈধ প্রবেশ বলতে এই অবৈধ প্রবেশ বলতে কি বোঝায়, এভাবে পড়লে 40টা আনসার করা লাগবে না। 30টা করতে যায় 30টা আনসার করবেন, 30টা তো রেকর্ড হবে না, পাবেন 20-21। অবৈধ প্রবেশ বলতে কি বোঝায় মুখে বলা যাবে না, চোখ এক পলকে দেখতে হবে, বাকি 4টা 1 সেকেন্ডে দেখা লাগবে, মানে এরকম অবস্থা। আপনি যে অবৈধ প্রবেশ বলতে কি বোঝায় এটা তো 1 সেকেন্ড, কিন্তু বাকি 4টাও হলো 4 সেকেন্ড লাগতে লাগানো, কম লাগাইতে হবে, দ্রুত পড়তে হবে। মানে আপনি যা সামনে পড়ছে একবার পড়ে শেষ, আবার যে সেকেন্ড টাইম আবার পড়ে তো দেবেন, তাহলে পরেরটাতে যা ধরা খাই যাইতে হবে। অথবা আমি যে এত আজকে আপনাদের 184তম মোটামুটি আপনারা এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, কত যে এমসিকিউ দিচ্ছে, এবং আবারও আমি প্রথম থেকে যেটা দেওয়া লাগবে সেটাও প্র্যাকটিস করার জন্য দিয়ে দিছি। এখন আজকে আমি দেখলাম মাত্র একটা ছেলে মনে প্র্যাকটিস করে দিছে একজন, আর সবাই শুধু ঘুম দিছে, আর শুধু খালি বলবে যে স্যার পড়া হচ্ছে না। আচ্ছা, মাইগ্রেন্ট, মাইগ্রেন্ট বলতে কি বোঝায়? এক দেশ শুধু থেকে অন্য শরণার্থী, শুধু পাচারের শিকার, শুধু বিদেশি, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে, এক দেশ থেকে অন্য গমনের উদ্দেশ্যে কার্যক্রম, যখন এক দেশ অন্য দেশে যাবে, গমন করবে, মাইগ্রেন্ট। আর ইমিগ্রেশন কি? আসবে নাকি? আচ্ছা, আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্য কি? এই যেটা দিচ্ছি সবাই ভুল করছে। এই আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্য অপরাধীকে কারাদণ্ড দেওয়া, সবাই মানব পাচার শিকার ব্যক্তি গ্রহণ আশ্রয়, এরই পুনর্বাসন, সবাই দিয়ে অপরাধী কারাদণ্ড লিখতেছে। আচ্ছা, আশ্রয় কেন্দ্রের সংজ্ঞা থেকে কোনটি বাদ দেওয়া হয়েছে? পুনর্বাসন, আশ্রয় গ্রহণ, জেলখানা। এই জেলখানা, জেলখানা। তো যাই হোক, এখানে আমি যা পড়াইছি আপনাদেরকে, এখানে মোটামুটি প্রত্যেকটা ধরে ধরে আমি এমসিকিউ করছি। আচ্ছা, এটা দিই, নবজাতকের বয়স সর্বোচ্চ কত হবে? 45 দিন না 40 দিন? 40 দিন। ভেরি গুড, ভেরি গুড। স্যার 40 হবে স্যার, অনূর্ধ্ব 40 না স্যার? হ্যাঁ, 40, 40, 40ই লেখা আছে। আচ্ছা, ভিকটিমের অন্তর্ভুক্ত, আচ্ছা এটা দরকার নাই। শিশু বলতে বোঝায় 18 বছরের। 18 বছর। আচ্ছা, এটা বলে, এটা একজন বলেন যে এক্সপ্লয়টেশনের অন্তর্ভুক্ত কোনটি? পতিতাবৃত্তি, জবরদস্ত, ভিক্ষা সবগুলো বিদ্যালয়। স্যার। সবগুলো। হ্যাঁ, সবগুলো। সবগুলো, ভেরি গুড, সবগুলো হবে। মাদক পরিবহনে কাউকে বাধ্য করা, এটা কি? মাদক পরিবহনে কাউকে বাধ্য করছে, এটা কি? শোষণের অন্তর্ভুক্ত, শোষণের শোষণের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। হ্যাঁ, বাধ্য করা মানেই শোষণের অন্তর্ভুক্ত। শোষণের অন্তর্ভুক্ত স্যার। ভেরি গুড, ভেরি গুড। এখন একটু মনোযোগ দিবেন ভাই, এখন এর পরীক্ষায় মধ্যেই পড়ছে, আছে। মনে করবেন যা পড়াচ্ছে স্যার এখনই শেষ, আমি এখন ওই কুদ পড়া বাদ দেন, এখন যা পড়বেন মনে করেন কালকে পরীক্ষা, আর আমিও পড়াবো ওইভাবেই। সরকারি কর্মচারী সংজ্ঞা পেনাল করে কোন ধারায় বলা রয়েছে? 21, 17, 320, 362। 21 স্যার। 21 দ্বারা স্যার 21 সরকারি কর্মচারী সংজ্ঞায় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে? 102, 152, 152 রয়েছে 52 স্যার। মনে রাখবেন। সংঘবদ্ধ, এটা আসবে পরীক্ষায়। সংঘবদ্ধ অপরাধ চক্রের ন্যূনতম কতজন ব্যক্তি থাকতে হবে? 2 জন। 2 জন। 2 বা দুজন ততোধিক থাকে বা 2 বা ততোধিক, দুইটা, দুজন থাকলে 2 বা ততোধিক ততোধিক দরকার থাকবে নাই। স্যার। দিলেও তো হবে স্যার।